Many can become leaders, but not everyone can become a leader of the masses. The late Bishwa Bandhu Sen was a true leader of the people. He possessed all the qualities required of a mass leader. Chief Minister Dr. Manik Saha made these remarks while speaking at a memorial service organized following the passing of Assembly Speaker Bishwa Bandhu Sen. The Speaker of the Tripura Legislative Assembly, Bishwa Bandhu Sen, passed away recently. In his honour, a memorial service was organised by the Pradesh BJP on Sunday at the Nazrul Kalakshetra in the capital. The event was attended by Chief Minister Dr. Manik Saha along with other ministers and MLAs. At the beginning of the memorial service, everyone present paid their respects by placing floral tributes at the portrait of the late Bishwa Bandhu Sen. Addressing the gathering, Chief Minister Dr. Manik Saha delivered an emotional tribute, highlighting Sen's resilience. The CM praised Sen for maintaining strict neutrality and dignity while presiding over the Assembly as Speaker. এই শোকের মুহূর্তে আমরা ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। আরে শুনলা সবটা লাগবে তো সারা যে চুলটা দিতে সেটা লাগবে। তো এসে এই 8ই আগস্ট এসে চা খেতে এসছে, আমার বলে লিকার চা, আমিও লিকার চা খেলাম, ও খেলাম। তোর কিছু কিছু থাকে, সবসময় ধর্মনগরকে নিয়ে সবসময় চিন্তা করি। আমি যখন নিউ টাউনশিপের জন্য বললাম ধর্মনগরে, এবার আমরা ধর্মনগর, আগরতলা এবং উদয়পুরে আমরা নিউ টাউনশিপ করবো, এখানে স্যাটেলাইট টাউন করবো। তা বলে আমাকে তো তুমি কিছু দিলে না। আমি বললাম, আরে তোমাকে তো দিলাম, ক্যান্সার হাসপাতালের জায়গায় দিলাম তোমাকে। এরকম অনেক যখন যেটা হয় ওর সাথে ফোনে আমি কথা হয়, খুব হেভি। ধর্মনগরকে এতদিন ধরে ওই জায়গাগুলো কিন্তু অনেকটা প্রপারলি কিন্তু অ্যাড্রেস করা হয়নি। তা আমি ওকে বলেছি যে আমরা করবো আস্তে আস্তে, সময় কম কিন্তু কাজ বেশি। এবং ব্রিজটার বিষয়ে বলেছে, আমি সেদিনও কথা বলেছি, ব্রিজ মানে যাতে ওই যে এন্ট্রি যখন আমরা নিই সেই ব্রিজটা কিন্তু এতটা ভালো না, তো সেই বিষয়ে কথা বলেছি। তো 8 তারিখ যখন উনি আসলেন, 8 তারিখ আসার পর আমি যখন বেরোবে তখন আমি বলছি তোমার শরীর ঠিক আছে তো? বলে একদম ফাইন, নো প্রবলেম। তো বলার স্টাইল আপনারা সবাই জানেন। তো বেরিয়ে গেল। এরপর তো উনি বোধহয় কোনো জায়গায় একটা কার্যক্রম ছিল, সেখানে গাছ লাগানোর একটা বৃক্ষরোপণের একটা কার্যক্রম ছিল, আমি দেখেছি সেটা। পরবর্তী সময় হঠাৎ করে খবর এলো, আমি একটা যেটা বলেছেন প্রোগ্রাম একটা আছে, সেই প্রোগ্রামে আমি ছিলাম। হঠাৎ করে খবর আসলো, আমি কথা বললাম, কিন্তু বক্তব্য দিতে দিতে এমন সময় এই খবরটা আমি ঠিক এই টাইমে এই জায়গায় কিন্তু ফোনটা ধরলাম ওর। আমি হচ্ছে কখন প্রোগ্রামটা শেষ হবে, সাথে সাথে টিএমসিতে গেলাম। গিয়ে তো আমি নিজে, যেহেতু ডাক্তারিতে আমি আছি, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছে, মস্তিষ্কে রক্ত জমেছে, সেখান থেকে সবার সাথে মানে কথাবার্তা বললাম। এজ এ মুখ্যমন্ত্রী না, যে ডাক্তার হিসেবে আমার সাথে সবসময় ডাক্তারবাবুদের একটা ভালো একটা রিলেশন বরাবরই ছিল। তো এদের সাথে কথা বলার পরে তারপর ওকে তো সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে হবে। তো বসেই ঠিক করলাম যে অ্যাম্বুলেন্স কীভাবে আনা যাবে। অ্যাম্বুলেন্স আসলো এবং আমার যে গ্রিন করিডোর যেটা বলি সেটা তৈরি করলাম, আমার এসকোর্টের ভিতরে ঢুকিয়ে নিলাম। তো সেখান থেকে আমরা আলটিমেটলি ILS-এর মধ্যে সমস্ত মানে ওরা, কারণ আমরা তো চেয়েছিলাম তাকে জিবি হাসপাতালে, কিন্তু ফ্যামিলির ইচ্ছাটা ভেরি ইম্পর্টেন্ট। ওই সময়ে কিন্তু আমরা যতই বলি, পত্রপত্রিকায় লেখে কিন্তু অনেক সময় যে কি হলো এখন যে ILS কোথায় উড়িয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ফ্যামিলির ইচ্ছাটা ভেরি ইম্পর্টেন্ট। একটা কিছু যদি হয় তখন বলবে যে এখানে চিকিৎসা বা ফ্যামিলির কাছে আমরা দায়বদ্ধ থাকবো। সেই জায়গায় আমরা ঠিক আছে ILS-এ, কিন্তু সব ডাক্তারবাবুরা সেখানে উপস্থিত ছিলেন। এবং বিশ্বাস করুন, যখন বললেন যে এটা খুব ক্রিটিক্যাল, এত হিউজ মানে ছোটোখাটো না, হিউজ ব্লাড করানো হয়েছে ব্রেনে, তো এটা ইমিডিয়েটলি
সার্জারি করতে হবে, পুরো ব্লাড বের করে নিতে হবে। তো আমি যেহেতু জিনিসটা বুঝি, তো ওনার ফ্যামিলি মেম্বার, ছেলেও ডাক্তার, তো কথাবার্তা বলে আমরা বললাম এখন এই মুহূর্তে বাইরে নিয়ে যাওয়ার কোনো সুবিধা নেই। তো ইমিডিয়েটলি আমরা নিউরো সার্জন সবাই এসছে, কিন্তু আমরা বলেছি আমরা কেউ এই অবস্থায় ওনাকে দেখবো না, কারণ গেলে ইনফেকশন হতে পারে। আমরা নিচে এখানে রতন দা এরা আছেন, সবাইকে আমি ডাকলাম, আমাদের সমস্ত মিনিস্টার যারা ছিল, বিধায়ক, কারণ এটা একার সিদ্ধান্ত না, সবার সিদ্ধান্তের বিষয় আছে। সবাইকে ডেকে আমরা নিচে যে রুম ছিল সেখানে বসে আমরা কথাবার্তা বললাম। সবাই বললো যে না, এইভাবেই আমাদের যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং আমরা এটাও বললাম, ডাক্তার ওখান থেকে বলা হয়েছে কেউ যাতে, কারণ জনপ্রতিনিধি হলে বা যারা এইরকম জননেতা যাকে বলে, তাকে দেখার জন্য সবার ইচ্ছে হয়। তো আমরা বললাম যে আমরা যাবো না, আমি তো যাইনি ওর ভিতরে ঢুকতে, ওর অপারেশন হলো। শেষ পর্যন্ত আমরা উইদিন একদিন গেল, সেকেন্ড ডে আমি দিল্লির থেকে এইমসে দুজন বিশিষ্ট নিউরোসার্জনকে আমি ডেকে পাঠালাম যে ওয়েদার, কারণ এই মুহূর্তে শিফট করা যাবে না, যে ওর অবস্থাটা কীরকম। আমরা তাকে আনালাম, ওনারা দুজন দেখে বললো যে না, অপারেশনটা ঠিক সময়ে হয়েছে, যার জন্য ওর প্রাণে রক্ষাও হয়েছে। তারপর কিন্তু আমরা কিন্তু টাইম টু টাইম আমি সমস্ত আমাদের কলিগ যারা আছেন, আমাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে আরম্ভ করে রাজীববাবু আছেন, সবাইকে কিন্তু টাইম টু টাইম ডেকে কথা বলেছি, এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, এবং একটা বুলেটিনও দিতে হয় এই মুহূর্তে কী হচ্ছে না না হচ্ছে। এবং দেখলাম যে মানে পুরো ওনার বিধানসভা না, সমস্ত জায়গা থেকে প্রচুর মানুষ পুরো হসপিটাল এসে উপস্থিত হয়েছে। আমরা বললাম আমরা নিজেরা যেহেতু যাইনি, তোমরাও যাবে না, বাইরের থেকে প্রার্থনা করো কি হয়। তারপর তো ওনার আবার ফ্যামিলিরা বলছেন না আমরা বাইরে নিয়ে যাব, তো একটা রিস্ক, কিন্তু বিরাট রিস্ক। আমরা ভেবেছিলাম একটা সেটেল করলে তারপরে যদি নিয়ে যাওয়া হবে, যেহেতু ওনার ছেলে মেয়ে বলছে বারবার, খুব প্রেশার দিচ্ছিল। আবার সবার সাথে কথা বললাম, বলার পরে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, এভরিথিং উই হ্যাভ ডান, যাতে কোনো অবস্থায় টাকা পয়সার সমস্যা না হয়। আমি বলেছি যে আমি মানে আমাদের হয়ে, সবার হয়ে আমি এটা নিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা এয়ার অ্যাম্বুলেন্স রেডি করো। সে ব্যাপার পাঠালাম, ওখানেও কথা বললাম কোথায় কখন নামবে, কোন হসপিটালে যাবে, সব করিডোর কিন্তু সেইভাবে তৈরি করা হলো। এবং আপনারা সবাই জানেন যে ওখানে যাওয়ার পরে আবার খবর আসলো টাইম টু টাইম। এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন উনি কিন্তু আগরতলা এসেছিলেন একটা সেমিনারে অ্যাটেন্ড করতে। উনি আবার আমার সাথে দেখা করে গেলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, তো বললে এই অবস্থা, এই করতে হবে, আমাদের কিছুদিন তো সময় নেবে। টাইম টু টাইম কথা বলি, ওনার ছেলের সাথে কথা বলি, অনেক সময় অনেক সমস্যার বিষয়ে বলে, এটা আর্থিকভাবেই হোক বা লজিস্টিক সাপোর্টই বলুক, সেটা কিন্তু টাইম টু টাইম আমরা করে দিয়েছি। মানে যা করার আমাদের একটা সরকারের তরফ থেকে আমরা সেটা কিন্তু করেছি। On the other hand, while speaking at the memorial service, State BJP President Rajiv Bhattacharjee said that Bishwa Bandhu Sen contested the elections for the first time in 2008. He became an MLA after winning that election and went on to serve as the 11th Speaker of the Legislative Assembly. ঘরে যাই, ওনার যিনি সিকিউরিটি ছিলেন ওনাকে বললাম যে আমাকে একটু ওনার সঙ্গে দেখা করতে চাই। তো বললো যে ঠিক আছে আপনি আসুন, আমি কথা বলে দিচ্ছি। তারপর উনি ঘরে নিয়ে গেলেন, উনি চা খাওয়ালেন, আর পরিচয় হতে হতে উনি বললেন যে আপনি তো আপনার এলাকার বনমালীপুর এলাকার আমি মানে জামাই, তো আপনি তো আমার মিসেসকে তো নিশ্চয়ই চিনবেন। তো কথা আলাপচারিতায় ওনার যে এখানে বনমালীপুরে শ্বশুরবাড়ি সেটা জানতাম না, তো উনি পরিচয় দিলেন এবং সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা উনি করলেন। আর প্রথম দিনে যখন আলাপ আলোচনা হয় তখন এত হৃদ্যতা সম্পর্ক আলোচনা, হৃদ্যতাপূর্ণ আলোচনা, সেটা আমি নিজেই চিন্তা ভাবনা করতে পারি না যে এটা কি আমি কংগ্রেসের বিধায়কের সঙ্গে বসে রয়েছি না বিশ্ববন্ধু সেনের সঙ্গে বসে রয়েছি। আমি যেন মনে হয়েছে যে একটা মানে পুরনো বহুদিনের বন্ধুত্বর সঙ্গে এখানে বসে আলাপ আলোচনা করছি, এরকম মানসিকতা। এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন ভারতীয় জনতা পার্টি? বলে শুনেন, আপনারা সীমিত সংখ্যায় আছেন, কাজে আপনাদের মধ্যে শিষ্টাচার রয়েছে। কারণ অন্যান্য দল আছে, তাদেরকে যদি আমরা দেই, হোটেল কোনো পলিটিক্যাল পার্সনকে দেই, আগে দুইবার চিন্তা করি চেয়ার টেবিল ঠিক থাকবো কিনা। কিন্তু আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল পার্টি, আর আমার বিশ্বাস যে আপনারা খুব সুন্দরভাবে এখানে খুব ডিসিপ্লিন ওয়েতে আপনারা এখানে সাংগঠনিক আলোচনা করবেন।
এই আত্মবিশ্বাস আছে বলেই আমি আপনাদেরকে সেখানে দিয়েছি। ওনারা না আপনার কংগ্রেস দল আপনাকে কিছু বলবে না, বলে আমাকে নড়তে আর কিছু বলার মতো কেউ আছে নাকি কংগ্রেস দলের মধ্যে? কাজে আমি তো আপনারা করুন, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। এবং এইভাবে যে বলে যে আমি বললাম যে তো আগামী দিনের কথা চিন্তা ভাবনা করতে হবে, আপনারা ভালো করে কাজ করুন, এই বিজেপির ভবিষ্যৎ রয়েছে, একদিন না একদিন আসবে, এইরকম মানসিকতা সম্পন্ন লোক ছিলেন। এবং পরবর্তী সময়ে উনি আমাদের পার্টিতেই যোগদান করেন এবং ধর্মনগরে উনি 2018-তে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি হন, তারপর উপাধ্যক্ষ হন। 2023-এ যখন দ্বিতীয়বার সরকার হয় উনি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। বহুবার ওনার সঙ্গে, আর ধর্মনগরে গেলেই রাজীববাবু অন্য কোথাও কিন্তু আমার ঘরে অন্তত পক্ষে ব্রেকফাস্ট নতুবা লাঞ্চ নতুবা ডিনার এটা করতে হবে, বাধ্যতামূলক। মানে যেই সময় ধর্মনগরের প্রোগ্রাম মানে ওনার এখানে যেতে হবে। এইরকম আন্তরিকতা উনি ছিলেন, আন্তরিকভাবে উনি করতেন আর খুব সম্মানের সহিত কথা বলতেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় শিক্ষণীয়, যে ওনার ভিতরে যে মানে আত্মিক করার, কার্যকর্তাদের সঙ্গেই বলুন, লিডারের সঙ্গেই বলুন, প্রত্যেকের সঙ্গে যেভাবে আত্মিক হয়ে কথা বলতেন, এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা। তো যাই হোক, আজকে বিশ্ববন্ধু সেন আমাদের মধ্যে নেই, ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। তার পাশাপাশি ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করে Apart from BJP ministers and MLAs, party workers and supporters were also present at today's memorial service. The attendance of BJP workers and supporters was noteworthy. Reported by Pranav from Agartala, Chinikhara.